আলোচনাগুলো যদি মানুষের মাঝে যায় তাহলে এর একটা প্রভাব আছে। সে কারণে আমাদের গণমাধ্যমেও সংবাদগুলো প্রচারেরও একটা উদ্দেশ্য থাকে, এই আলোচনাগুলো সেখানে তাদেরও একটা ব্যস্ততা আছে। তারপরেও আমরা ধন্যবাদ জানাই সাধারণত এত সময় পর্যন্ত মিডিয়া, যে টেলিভিশন চ্যানেল, ক্যামেরা থাকে না, পত্রিকাগুলো থাকে না, তারপর তারা অনেকে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই যে এই আলোচনা আমাদের দলের কোনো কথা না, কোনো দলের কথা না, জাতীয় সংকট নিয়ে আলোচনা হচ্ছে। তারা এখানে আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলেছে। আশা করি যে সমাজের মানুষের মাঝে যদি আমরা এই কথাগুলো তুলে ধরতে পারি, এর একটা পরিবর্তন আমরা ফলাফল আমরা পাবো। ফরহাদ মাজার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা তুলেছেন। আমরা আসলে শর্টকাটে নেতা হতে চাই, শর্টকাটে সংগঠনের নামে অনেক আছে খালি দোকান খুলতে চাই। এটা হচ্ছে বাস্তবতা, সমাজের কার্যকর কিছু করতে চাই না। কোন দলের সাথে কোনো মতে সংক্ষেপে জোট টোট করে দু চারটা এমপি হতে চাই, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক। যে কারণে বাংলাদেশে 39টি নিবন্ধিত দল হওয়া সত্ত্বেও আজকে না, বাংলাদেশের, আমিও মনে করি যে বাংলাদেশের সংকটটা সেই 72 থেকেই শুরু হয়েছে। আপনারা যারা ইতিহাস পড়েন, জানাশোনা আছে, ভোট ডাকাতির নির্বাচন, বিনা ভোটের নির্বাচন কি এই দেশে 14 সালে প্রথম হয়েছে? 73-এ হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স এনে খন্দকার মুস্তাকের মতো লোককে জেতানো হয়নি, তার পরিণতিতে আমরা দেখেছি। 73-এর যদি ওই নির্বাচন এরকম না হতো, বাংলাদেশের পরবর্তীতে ওই সময়ের প্রেক্ষাপট হয়তো একটু ভিন্ন হতো। যেটা আজকে আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বলছে, 21শে আগস্ট গেলেন আমরা যদি না ঘটতো, তাহলে আজকের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি অবস্থান দাঁড়াতো না। তো আমি একটু পেছনের কথাও মনে করিয়ে দিতে চাই যে ঘটনার শুধুমাত্র 2004 সালের 21শে আগস্ট না, 73-এর নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেই ইতিহাস সবার জানা আছে। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ভালো করেই জানেন। তো এখন কথা হচ্ছে যে দোষারোপের রাজনীতি তো আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি। কেউ বলছে যে এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, আবার কেউ বলছে এক চুল পরিমাণ আমরা নড়ব না। কিন্তু আমরা বলতে চাই, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য যাকে যতটুকু পরিমাণ নড়ানো দরকার ততটুকু আমরা নড়াবো। তার জন্য যদি রাস্তায় আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। যে কারণে আজকের এই সংলাপ। আপনারা বলেছেন সবাই, সংকটটা বিশেষ করে পলিটিক্যাল ক্রাইসিস থেকেই আমি মনে করি যে সোশ্যাল, ইকোনমিক, অন্যান্য সাইড আমি মনে করি তৈরি হয়েছে। আজকে সুস্থ ধারা রাজনীতি যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে সংকট থেকে উত্তরণ করতে পারবো না। মঞ্জু ভাই একটা কথা বলেছেন ভালো, আমরা এটাই চাই। রাজনৈতিক দলগুলোকে আগে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী হতে হবে, নিজ দলের মধ্যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে, তারপর আপনি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন। সেটা যদি আমরা না পারি তাহলে সম্ভব না। বড় দলগুলোর দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমাদেরকে সেটাই বলে যে যখন একবার কোনো মতে সরকারে যেতে পারে, তার খায়েশ থাকে আজীবন ক্ষমতায় থাকা। তো এইভাবে হলে তো সম্ভব না। 90-3 জোটের রূপরেখা ছিল না, সুন্দর দাবি দেওয়া ছিল, কতটুকু বাস্তবায়ন হয়েছে? 90 যারা আন্দোলন করেছেন, এখানে সাইফুল হক ভাই সহ যারা ওই সময় যারা আন্দোলনের নেতৃত্ব ছিল, কতটুকু বাস্তবায়ন হয়েছে? 69-এর যে আপনার 21 দফা যে কর্মসূচি ছিল, সেখানে তো প্রথম কর্মসূচি ছিল আপনার এই তৎকালীন সেই দলীয় সরকারের অধীনে নির্বাচন না। তাহলে আজকে কেন আমরা মানে 52-53 বছর পরে সেই একই গান আমরা গাবো? শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাবে এবং তার নেতা কর্মীরা সেটা কি স্টাবলিশ করার জন্য বিরোধী ভিন্ন মতের মানুষ করে হামলা মামলা চালিয়ে যাবে। বিরোধী দলগুলো নানাভাবে বিভক্ত থাকবে, কখনো সাম্প্রদায়িকতার নামে, কখনো জঙ্গিবাদের নামে। আর যারা কাজ করার তারা করেই নেবে, যেটা ফরহাদ মাজার সাহেব বলেছেন। আপনাকে বুঝতে হবে এটা বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে নাই। দিস ইজ ট্রু, স্বীকার করতে হবে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এখন পর্যন্ত বিদেশি ক্রিয়া নরক ছাড়া এই দেশের জনগণ করতে নানা কারণে সক্ষম হয় নাই। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটেছে, যে কারণে বলেছে যে তৃতীয় শক্তি, দ্বিতীয় শক্তি, চতুর্থ শক্তি নয়, গণশক্তির উত্থান ঘটাতে হবে। এবং ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করছে। আমি বিনয়ের সাথে বলবো, আমার কিছু কিছু আমাদের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমার একটা অভিমান আছে, অভিযোগ আছে। তাদের মধ্যে এত বিভেদ, এত প্রবলেম, একজনকে
ডাকলে আরেকজন আসে না, আবার আসলে বসা, কে কোথায় বসবে এগুলো নিয়েও নানা ধরনের কথা, একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো তারপরে আমরা চেষ্টা করেছি ধরেন এই ধরনের রাজনৈতিক আলোচনা কমায় ডায়াস করে করতে মুখোমুখি, আমরা চেষ্টা করছি সব দলকে মুখোমুখি রেখে আলোচনা করতে। সব দলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যার যার দলের একটা দৃষ্টিভঙ্গির আলোকে বক্তব্য রেখেছেন, যার মধ্যে দিয়ে আমরা একটা মূল আমরা জিস্ট খুঁজে পেয়েছি, যেটা আমরা মনে করি ইব্রাহিম ভাই যেটা বলেছেন এটা আমাদেরও প্রোগ্রাম আয়োজন করার আগে এই চিন্তা ভাবনাটা ছিল। প্রথম কথা, আজকের নেতৃবৃন্দের আলোচনার আলোকে আমরা পরবর্তীতে ছোট্ট কিছু একটা পেপার আপনাদের সামনে উপস্থাপন করবো একটা প্রোগ্রামে আজকের আলোচনার দৃষ্টি হিসেবে, যেটা অবশ্যই ঈদের পরে জুলাইয়ের শেষ দিকে আমরা আরেকটা ফলো আপ প্রোগ্রাম করব। সেখানে যেটা ইব্রাহিম ভাই বলেছে আজকের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি 3:30 থেকে শুরু করেও আজকে 4.5 ঘন্টায় শেষ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো আগেই বলে নিচ্ছি, হয়তো সবাইকে সেদিন বক্তব্য দেওয়া সম্ভব হবে না, কিন্তু আপনাদের আলোচনার আলোকে আমরা একটা পেপার তৈরি করে সবার মাঝে দিব, সেটার আলোকে বা আপনাদের নতুন কোনো চিন্তা ভাবনা থাকলে সেখানে আপনারা উপস্থাপন করবেন। বিভিন্ন দলের জোট আছে, মোর্চা আছে, নিজস্ব দলের পলিসি আছে, কিন্তু আমি মনে করি আজকে বাংলাদেশে অবশ্যই আমরা সংবিধান সংস্কার করতে চাই, নির্বাচন কমিশনকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে চাই, আমরা বিচার বিভাগকে বিশেষ করে নিম্ন আদালতকে উচ্চ আদালতের অধীনে নিতে চাই, এবং এই যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে নামে মাত্র পৃথকীকরণ করা হয়েছে এটি কার্যকর নাই। বর্তমানে আইন মন্ত্রণালয়ের অধীনে যতদিন বিচার বিভাগ থাকবে ততদিন নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগ মুক্ত হতে পারবে না। যে কারণে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা আমার কথা না, যে বিচারপতিদের কোমরে জোর জাগে না অনেক ক্ষেত্রে, তো জোর বাড়াতে হবে। এখন আবার অনেকে এইসব বিষয় নিয়ে কথাও বলতে খুব ভয়, আতঙ্ক, ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটা অবস্থা যেটা বলছে পদ্মা সেতু নিয়েও কথা বলা এখন ব্লাসফেমির মতো। এইরকম একটা রাষ্ট্রের বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। আজকের এই আলোচনা আমরা সরকারি দলকেও দাঁত দিয়েছিলাম, না বিএনপিকেও দিয়েছিলাম, সব দলকে, কারণ আমরা মনে করছি যে আলোচনাটা সবার মধ্যে থেকে তুলতে হবে। তারপরে আমরা কোন কোন জায়গায় সংস্কার চাই ঐক্যমত হই, তারপরে আমাদের আন্দোলন সংগ্রাম বা চূড়ান্ত দিকে যেতে হবে, যে আমরা এই এই বিষয়গুলোতে এই দলগুলো একমত, তারপর তারা নামেন এক জায়গায়। সাইফুল হক ভাই যেটা বলেছেন, যেখানে 30-35টা দল আছেন, সঙ্গত কারণেই আজকের আলোচনার কোনো মৌলিক রিজিড দাবি ছিল না যে দাবি দেওয়ার আলোকে সবার ঐক্য কিংবা অনৈক্য তৈরি হবে। ভবিষ্যতে যদি আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, কিছু দাবিদাও তৈরি করতে চাই, সেখানে অনেকের মত পথ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা জোটে আসা, একটা ফ্রন্টে আসা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু আমরা মনে করি আমাদের দেশে যদি আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে পারি, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে আমরা গড়ে তুলতে পারি, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, আমাদের মানবাধিকার কমিশন, এইরকম প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমাদের বিশেষ করে যেই বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বঙ্গবন্ধুর নিয়ে আমাদের আওয়ামী লীগের বিশেষ করে নেতৃবৃন্দ বা অন্যান্য নেতৃবৃন্দ এত অহংকার, গর্ব, এই যে বঙ্গবন্ধু, আমি কখনো শেখ মুজিবুর রহমান বলে আমি সম্বোধন করি না, তার জাতীয় নেতা, জাতির তার অবদান আছে, বঙ্গবন্ধুই বলে থাকি আমরা। তো এই বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল সেই 69-এর ছাত্র নেতারা, বঙ্গবন্ধুকে তৈরি করেছে ছাত্র নেতারাই। সুতরাং সেই ছাত্রদের সুস্থ ধারা নেতৃত্ব বিকাশের যে একটা পথ ছিল ছাত্র সংসদ নির্বাচন, এই তথাকথিত গণতান্ত্রিক শক্তিগুলো সেটা বিকশিত হতে দেয় নাই। কারণ ছাত্র সংগঠনগুলোকে তাদের রাজনীতির লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছে, যে কারণে তাদের মেধা রাজনীতি চর্চার পরিবর্তে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাদের হাতে কালো টাকা তুলে দিয়েছে। সেটা এরশাদ দিয়েছেন, সেটা বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে। আজকে কেন আইয়ুব খানকে গালি দেন, এরশাদকে গালি দেই আমরা, স্বৈর শাসক বলি? আইয়ুব খান, এরশাদ তো সামরিক শাসক হয়েও ভালো ছিল, তাদের আমলে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল, ছাত্রনেতা তৈরি আছে। আজকে রাশেদ খান বলেন, মতিয়া চৌধুরী বলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, আমানুল্লাহ আমান বলেন, এরকম যারা তৈরি আছে, আসাম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। স্বাধীনতার অলিখিত ঘোষণা তো সেদিনই দিয়ে দিয়েছিল যেদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। কারা করেছিল? ছাত্ররা করেছিল। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে কারা দিয়েছিল? ছাত্র নেতৃবৃন্দ দিয়েছিল। আজকে সেই ছাত্রদের সুস্থ ধারা রাজনীতি চর্চার পথটাকে বন্ধ করে দিয়ে হয়েছে। ছাত্রদের একটা অস্ত্র তুলে দিয়েছে, এখন তার এক সহপাঠী আরেক সহপাঠীকে পিটিয়ে মারছে। বুয়েটে চান্স পেয়ে আজকে শিক্ষার্থীরা, তার অভিভাবক উদ্বেগ উৎকণ্ঠা থাকে তার ছেলেকে ভর্তি করবে কিনা। সুতরাং এই ধরনের বাংলাদেশ, এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা তো চাইনি।
যেটা নাকি বদলাতে হবে। বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন যদি দেওয়া হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। একদম মেধাবী, তুখোড়, সৎ, সাহসী ছাত্ররা ছাত্র নেতৃত্বের মধ্যে দিয়ে পরবর্তীতে জাতীয় নেতৃত্ব জায়গা করে নিতে পারবে। আমার যাকে আপনারা এখানে এসেছেন, অনেক সিনিয়র যারা ভালোবাসেন, স্নেহ করেন, আমার একটা রাজনৈতিক আইডেন্টিটির কারণে, শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের কারণে না, ডাকসুর বিপি না হতে পারলে হয়তো আজকে রাজনৈতিক অবস্থানটা তৈরি করতে পারতাম না। তো আমি আমার মতো অল্প সময় যদি আমরা এরকম একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষকে সংগঠিত করতে পারি, গত 28 বছরে যদি নির্বাচন হতো তাহলে কতগুলো এরকম ভিপি বের হয়ে আসতো, জিএস বের হয়ে আসতো। তাহলে কেন বন্ধ করা হয়েছে? আওয়ামী লীগ বিএনপি এই জায়গাটাতে যে তাদের পারিবারিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে, পারিবারিক ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে, রাজতন্ত্রের মতো এই মৌলিক জায়গায় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারা একমত, কিন্তু আমরা এখানে একমত না। যে কারণেই আমরা তাদের চেয়ে ভিন্ন কিছু চিন্তা ভাবনা করতেছি। সুতরাং আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং জুলাইয়ের শেষ দিকে আমাদের ফলো আপ প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে সকলে অংশ নেবেন। এবং আজকের প্রোগ্রামে যারা বক্তব্য দিতে পারেন না সময় সংক্ষিপ্ততার কারণে, তাদের প্রতি আবারও দুঃখ প্রকাশ করে সংক্ষিপ্ত আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।